রুলটার ভিতরে ছিল হচ্ছে বলা ছিল যে নাউন এবং অ্যাজেক্টিভের শেষে ইএন যোগ করে এগুলাকে বলা হচ্ছে সাফিক্স। নাউন অথবা অ্যাজেক্টিভের শেষে যোগ করব, আবার একটু পরে দ্বিতীয় রুলটাতে দেখব প্রথমে যোগ করব। তো এই প্রথমে আর শেষে এগুলা হচ্ছে প্রিফিক্স আর সাফিক্স। প্রি মানে হচ্ছে পূর্বে, আর সাফিক্স মানে হচ্ছে একটা উপসর্গ আর একটা হচ্ছে অনুসর্গ। প্রিফিক্সটা হচ্ছে উপসর্গ, শব্দের প্রথমে বসে নতুন নতুন শব্দ গঠন করে, আর সাফিক্সটা হচ্ছে শব্দের শেষে বসে নতুন নতুন শব্দ গঠনে সাহায্য করে। যেমন এখানে বলা হচ্ছে ব্ল্যাক। ব্ল্যাক মানে কালো, এই শব্দটা হচ্ছে অ্যাজেক্টিভ। এটা দোষগুণযুক্ত শব্দ, একটা রং, একটা কালো খারাপ জিনিস বোঝাচ্ছে ব্ল্যাক। তাহলে এই ব্ল্যাকের পরে আমি একটা শব্দাংশ যুক্ত করেছি, শব্দের অংশ ই এন, ব্ল্যাক এন। এটা হয়ে গেল হচ্ছে কালো রং করা বা কালো করা। তখন এই কালো করা বা কালো রং করা, এটা হয়ে গেল কালো করা বা কালো রং করা, এইটা হয়ে গেল তখন ভার্ব। আর এর আগে যখন আমি ইএনটা যোগ করে পারিনি, তখন হলো প্রথমে যখন একেবারে ওয়ার্ডটি সাদা সিধা অবস্থায় ছিল, খুব সাধারণ অবস্থায় ব্ল্যাক, তখন এটা ছিল অ্যাজেক্টিভ। কিন্তু যখন এটার সঙ্গে আমি কিছু অ্যাড করলাম, ব্ল্যাক এন হয়ে গেল। দুধকে আমি যদি একটু মডিফাই করি, সেখান থেকে আমাকে সর তুলতে হয়, মাখন তৈরি করতে হয়, সেটা আবার আগুনে দিলে ঘি হয়ে যায়। অর্থাৎ দুধ থেকে বিভিন্ন রূপান্তর ঘটানো হয়। এখানে একটা শব্দকে, একটা ওয়ার্ডকে বিভিন্ন ভাবে রূপান্তর করা হচ্ছে, ট্রান্সফর্ম করা হচ্ছে। এভাবেই কিন্তু নতুন নতুন ওয়ার্ড শেখা যায়। তো আমরা যতগুলা শব্দ জানি, আমরা জানি নাউন এবং অ্যাডজেক্টিভ, আমি ধরে নিলাম আমি 100 ওয়ার্ড জানি, যে 100 ওয়ার্ড প্রত্যেকটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। তো এই 100 অ্যাডজেক্টিভকে মাত্র অল্প সময়ের ভিতরে, মুহূর্তের ভিতরেই ভার্বে রূপান্তর করে দেওয়া যায়। অ্যাডজেক্টিভ থেকে ভার্ব করা যায় কিভাবে? ব্ল্যাক, ব্ল্যাকেন, ই এন যোগ করবে, এটা উচ্চারণ হবে এন, এন। আরেকটা রয়েছে আইএন, সেটা হচ্ছে ইন, যেমন ইনকমপ্লিট। হ্যাঁ, তারপর বলছে হচ্ছে ইন কম্পিটিশন, তারপর বলা হচ্ছে ইন ইন দা রুম, মানে প্রেপোজিশন যেটা ইন, আর এটা হচ্ছে এন। তো এই শুধু এন এর কিন্তু কোনো অর্থ হয় না, এগুলাকে বলা হচ্ছে জাস্ট একটা শব্দাংশ। কিন্তু যখন এটা কোনো শব্দের সঙ্গে যুক্ত হবে, তখন কিন্তু এদের নতুন নতুন শব্দ গঠনে সাহায্য করা হয়। যেমন বলেছিলাম, যদি বলা হয় কুল, কুল মানে হচ্ছে তীর, নদীর তীর বা সমুদ্রের তীর, এটা হচ্ছে কুল। আবার যদি এর আগে আমি একটা উপসর্গ বা প্রিফিক্স যোগ করে দেই, উপকূল, এই উপ মানে হচ্ছে কাছে, মানে শুধু উপর কোনো অর্থ হয় না, কিন্তু যখন উপকূল উপসর্গ যুক্ত হলো, থ্যাংক ইউ, যখন এই উপকূলের সঙ্গে আমি উপযোগ করলাম কুল আর উপকূল, তখন কি হবে? কুল আর উপকূল, তখন এটা কিন্তু হয়ে গেল কুলের সমীপে বা কুলের কাছে। আবার যদি বলা হয়, মানে এটা কিভাবে পরিবর্তন হয়, এটা আমরা একটু লক্ষ্য করতে পারি। যেমন যদি বলছি যে শহর, খুলনা একটা শহর, জামালপুর, শেরপুর, ঢাকা, চট্টগ্রাম, নিউ ইয়র্ক, হ্যাঁ, এগুলো এক একটা শহর। তো এই শহর, আর এর প্রথমে যদি আমি উপযোগ করি, তখন হবে উপশহর, উপশহর। হ্যাঁ, অর্থাৎ শহরের ক্ষুদ্র, হ্যাঁ, শহরের থেকে একটু ছোট, এইগুলোকে বলা হচ্ছে উপশহর, উপকূল। তো ওখানে বাংলায় যেমন আমরা উপসর্গ পড়েছি, আমরা ইংরেজিতেও কিন্তু এই উপসর্গ, অনুসর্গ অর্থাৎ প্রিফিক্স এবং সাফিক্স থাকে। ব্ল্যাক, ব্ল্যাকেন, ব্রাইট, ব্রাইটেন, তারপরে ডার্ক, ডার্কেন। হ্যাঁ, এগুলো জাস্ট আমাদের অধিকাংশ শব্দগুলো এখানে আমাদের জানা, তারপরও এগুলো জাস্ট একটু এক দুইবার একটু রিডিং পড়লে জাস্ট আমাদের এগুলো কমপ্লিট হয়ে যাবে। তো এটা হচ্ছে শব্দের শেষে যোগ করেছি। এবার আমরা দেখব শব্দের শুরুতে যোগ করব। কিভাবে যোগ করব? বলছে নাউন, নাউন অথবা অ্যাডজেক্টিভের প্রথমে, নাউন অথবা অ্যাডজেক্টিভের প্রথমে ই এন যোগ করে ভার্ব গঠন করা যায়। কি যোগ করব? ই এন। যেমন অ্যাবেল, অ্যাবেল মানে সক্ষম, আর সক্ষম করা তখন কি হবে? এনাবেল, এনাবেল। হ্যাঁ, সক্ষম করা। অ্যাক্ট মানে হচ্ছে আইন, এন অ্যাক্ট মানে আইন করা। ক্লোজ শব্দের অর্থ হচ্ছে ঘনিষ্ঠ, ক্লোজ। আর কাউকে আবদ্ধ করা বা খাঁচার ভিতরে রাখা, এনক্লোজ, এনক্লোজ। আচ্ছা, এইভাবে তাহলে আমরা একটু আগে দেখেছিলাম শব্দের শেষে যোগ হয়, আর এখানে দেখতেছি শব্দের
শুরুতে যোগ হয়। এইভাবে আমাদেরকে লার্জ আর এনলার্জ মানে বড় করা। যদি বলা হয় তোমার কথা বেশি বড় করো না, তোমার পুকুরটা বেশি বড় করো না, একজন একটা পুকুর খনন করছে, তোমার জামাটা বেশি লম্বা করো না, এগুলো হচ্ছে এনলার্জ। তোমার লেখাটা বেশি বড় করো না, ডোন্ট এনলার্জ ইউর আর্টিকেল, তোমার আর্টিকেলটা বেশি বড় করো না। তাহলে লার্জকে আমরা এটা ভার্ব করলাম, সেটা হচ্ছে এন নামক একটা প্রিফিক্স যুক্ত করে। এই জন্য এগুলো একটু রিডিং পড়লে দেখবেন, এগুলো আমাদের পূর্ব থেকেই পড়া রয়েছে, জাস্ট এক দুবার রিডিং পড়লে আমরা এগুলো মনে রাখতে পারবো। লার্জ এনলার্জ। হুম হুম হুম। না, এখানে আরো ওয়ার্ড আপনি দিতে পারেন, এখানে অ্যাডজেক্টিভের সাথে এই যেটা মানে, তবে এই যে লার্জ এনলার্জ এই শব্দের সাথে এইটা মানাবে। কিন্তু এখানে মনে করেন আরো এইগুলা বাদে তো আরো অ্যাডজেক্টিভ রয়েছে পৃথিবীতে, আরো নাউন রয়েছে, সেগুলোকেও আপনি এইভাবে তৈরি করতে পারবেন। বেশিরভাগ জায়গায় এই নিয়ম দিয়ে তৈরি করা যায়। এখানে আরো আছে, আরো থাকতে পারে, তবে এই শব্দের সঙ্গে এইটাই যাবে, লার্জ এনলার্জ। এটাকে আপনি এইভাবে ছাড়া বড় করতে পারবেন না। আরেকটা বড় করা যায়, সেটা হচ্ছে অন্যভাবে, যেমন লার্জ মানে বড় করা। যদি বলা হয় ডোন্ট মেক লার্জ, বড় করো না, ওটা হচ্ছে আপনি মানে গ্রামার ছাড়া তৈরি করলেন। আর নিয়ম অনুসারে যদি করতে হয় তখন এইভাবে করতে হবে। লাইট মানে আলো, আর আলোকিত করা এনলাইটেন। যদি বলা হয় আমি আমার রুমটি আলোকিত করেছি, আমি অন্ধকারাচ্ছন্ন জায়গাটিকে আলোকিত করেছি, তখন কিন্তু এই এনলাইটেন শব্দটা ব্যবহার করতে হবে। হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ। মাই রুম, আই হ্যাভ এনলাইটেন মাই রুম, আমার রুমটা আমি আলোকিত করেছি। তারপর বলা হচ্ছে রিস মানে ধনী, এনরিস মানে ধনী করা, আমি আমার ভাইকে ধনী করেছি, আই হ্যাভ এনরিস মাই ইল্ডার ব্রাদার আর ইয়ঙ্গার ব্রাদার। এর অর্থাৎ এইভাবে এখানে সব থেকে ভালো হবে আপনি রিডিং পড়ে যাবেন, এবং সঙ্গে সঙ্গে যেটা একটু কঠিন মনে হবে সেইটা দিয়ে একটা বাক্য করতে হবে। সব থেকে ভালো উপায় ওয়ার্ড মুখস্থ করে মনে রাখা, বাক্য তৈরি করলে এটা অটোমেটিকলি মনে থাকে। আচ্ছা, যাই হোক, পরে আমরা দেখব নাউন অথবা অ্যাডজেক্টিভের সাথে এফ ওয়াই বা আই এফ ওয়াই, এফ ওয়াই বা আই এফ ওয়াই যোগ করে ভার্ব গঠন করা যায়। যেমন বিউটি মানে হচ্ছে সৌন্দর্য, দ্য গার্ল হ্যাজ বিউটি, বালিকাটির সৌন্দর্য আছে। এই সৌন্দর্য কিন্তু এটা দেখা যায়, এটা কিন্তু ধরা যায় না, ছোঁয়া যায় না, জাস্ট উপলব্ধি করতে হয় যে বাহ কি সুন্দর একটা বালিকা, কি সুন্দরী একটা বালিকা। এটা কিন্তু আমি চোখ দিয়ে দেখে উপলব্ধি করতেছি। এগুলোকে বলা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, গুণবাচক। দোষ গুণ যেগুলাতে থাকে এগুলাকে বলা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এই যে নাউন গুলা বা অ্যাবস্ট্রাক্ট নাউন, এইগুলার শেষে কখনো এফ ওয়াই আবার কখনো আই এফ ওয়াই যুক্ত করে এইগুলাকে ভার্বে রূপান্তর করা যায়। আছে কিসে? নাউনে। নিয়ে যাচ্ছে কিসে? আমি নিয়ে যাচ্ছি ভার্বে। বিউটি মানে সৌন্দর্য, এটা একটা নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। নাউনের যে প্রকারভেদ আছে আমরা দেখেছিলাম। তো এখন এটাকে যদি বলা হয় বিউটিফাই, বিউটিফাই সুন্দর করা, আমি আমার রুমটাকে সুন্দর করেছি বা আমি আমার রুমটাকে সুন্দর করে সাজিয়েছি, আই হ্যাভ বিউটিফাইড মাই রুম, আই হ্যাভ বিউটিফাইড মাই রুম। রেয়ার মানে বিরল, রেয়ারিফাই মানে বিরল করা। ক্লাস মানে শ্রেণী, ক্লাসিফাই, ক্লাসিফিকেশন, এগুলো কিন্তু আমরা পরিচিত এই শব্দগুলোর সঙ্গে। তারপর বলছে যে পিওর মানে পবিত্র, পবিত্র করা, পিওরিফাই, পবিত্র করা কি হবে? পিওরিফাই। গ্লোরি মানে হচ্ছে মহিমা বা গৌরব, গ্লোরিফাই মহিমান্বিত করা। গ্লোরিফাই শব্দের অর্থ কি হবে বলেন? মহিমান্বিত করা। মহিমান্বিত, দীপান্বিত। পার্সন মানে ব্যক্তি, পার্সনিফাই মানে ব্যক্তিত্ব আরোপ করা। যেমন আমি অনেক সময় বলি যে একটা গানে শুনেছিলাম যে বিশ্বাস বাবু গেছে মারা, হয়েছে সত্য বাবুর কালো জ্বর, শান্তি বাবু দেশ ছেড়েছে, হয়েছে দেশান্তর। এখানে এই যে অ্যাবস্ট্রাক্ট নাউন গুলো, বিশ্বাস, মায়া, মমতা, ভালোবাসা, এগুলা কিন্তু আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপরে এগুলোকে এক একটা ব্যক্তি মানে এগুলোকে একটু মজা করে বলা হয়েছে। তো এগুলো বলছে যে পার্সনিফাই, ব্যক্তিত্ব আরোপ করা, যা দেখা যায় না সেইগুলোকে আমি ব্যক্তিত্ব আরোপ করে দিলাম, এগুলাকে বলা হচ্ছে পার্সনিফাই, পার্সনিফিকেশন। আচ্ছা, হ্যাঁ এক্সাম, এখানে রয়েছে পার্সনিফাই, বলা হচ্ছে আই হ্যাভ পার্সনিফাইড দা অ্যাবস্ট্রাক্ট নাউন ফেইথ, আমি বিশ্বাস নামক যে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন এইটাকে আমি ব্যক্তিত্ব আরোপ করেছি।
আই হ্যাভ পার্সনিফাইড, আমি ব্যক্তিত্ব আরোপ করেছি। অ্যাবস্ট্রাক্ট নাউন নেমড ফেইথ, অর্থাৎ বিশ্বাস নামক যে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন রয়েছে সেটাকে আমি ব্যক্তিত্ব আরোপ করেছি। যে কোনো ভাবে আপনি এখানে, এটা বাদেও আপনি অন্য সেন্টেন্স করতে পারবেন। পার্সনিফাই, রূপায়িত করা, বলছে সে আমাকে বিশেষ খেতাবে রূপায়িত করেছিল। পার্সনিফাইড, হি পার্সনিফাইড মি অ্যান ইউনিক পার্সন, সে আমাকে একটা অনন্য চরিত্রে, অনন্য বৈশিষ্ট্যে আমাকে রূপায়িত করেছিল বা খেতাব দিয়েছিল। গ্লোরি থেকে এসেছে গ্লোরিফাই, সলিড সলিডিফাই, আইডেন্টিটি পরিচয়, আইডেন্টিফাই শনাক্ত করা। অনেক সময় পুলিশে বলে যে এই ডেড বডিটা আইডেন্টিফাই করা যাচ্ছে না, অর্থাৎ শনাক্ত করা যাচ্ছে না। আইডেন্টিফাইটা শব্দটা কিভাবে তৈরি হলো? আইডেন্টিটি মানে পরিচয়, এখান থেকে এসেছে আইডেন্টিফাই। আইডেন্টিটি মানে পরিচয়, এখান থেকে এসেছে আইডেন্টিফাই। যাই হোক, এগুলো পড়ে আমরা এখানে সময় নষ্ট করব না, আমাদেরকে এগুলো অনেক রয়েছে, এখানে শীটটা অনেক লম্বা। যেমন এখানে বলছে নাউন বা অ্যাডজেক্টিভের শেষে আই জেডি বা আই এইচ ই যুক্ত করে ভার্ব গঠন করে, এটা প্রায়ই আমাদের কাজে লাগে, ভালো একটা নিয়ম। নাউনের শেষে বা অ্যাডজেক্টিভের শেষে আই জেডি অথবা আই এইচ ই যুক্ত করে ভার্ব গঠন করব। যেমন অ্যাকচুয়াল মানে হচ্ছে বাস্তব বা যথার্থ, অ্যাকচুয়াল। আর বাস্তবে পরিণত করা, অ্যাকচুয়ালাইজ। অ্যাপোলজি, অ্যাপোলোজাই মানে দুঃখ প্রকাশ করা, অ্যাপোলোজাইজ দুঃখ প্রকাশ, সরি দুঃখ প্রকাশ। আর অ্যাপোলোজাইজ অর্থ দুঃখ প্রকাশ করা। অথর মানে লেখক, অথরাইজ মানে ক্ষমতা প্রদান করা। অনেক সময় বলে না যে আমি বয়স হয়ে গিয়েছে, এখন আমার ব্যাংক অ্যাকাউন্টে নমিনি বা অথরাইজ করে দিলাম তোমাকে। এই অথর মানে হচ্ছে লেখক, আর অথরাইজ ক্ষমতা দান করা। সম্পূর্ণ দুইটার অর্থ সম্পূর্ণ আলাদা। ক্যাপিটাল মানে রাজধানী, আর ক্যাপিটালাইজ মানে হচ্ছে পুঁজি করা, বা পুঁজিবাদ করা। তারপরে রয়েছে সেন্ট্রাল মানে মধ্য, আর সেন্ট্রালাইজ, হ্যাঁ সেন্ট্রালাইজ অর্থ কেন্দ্রীভূত করা। এখানে আপনি পড়তে যাবেন, বাসায় বসে পড়বেন, দেখবেন অধিকাংশ শব্দ আপনি পারেন, আর অল্প কিছু শব্দ আসবে যার উচ্চারণ বা যে শব্দগুলো পূর্বে কখনো শোনা হয়নি, এমন শব্দের সংখ্যা কম থাকবে। ক্যারেক্টার মানে চরিত্র, ক্যারেক্টারাইজ বৈশিষ্ট্য প্রদান করা। সিভিল, সিভিলাইজ, সিভিলাইজেশন, এখান থেকে অনেক শব্দ তৈরি করা যায়। সিভিলাইজড, যদি বলা হয় আমেরিকা বা দ্য আমেরিকানস বা দ্য ইংলিশ আর সিভিলাইজড নেশন, ইংরেজরা বা আমেরিকানরা সভ্য জাতি। হুম, তখন এই সিভিল মানে সভ্য, আবার সিভিলাইজড এটাও কিন্তু হয়। তো বলছে সিভিলাইজ মানে হচ্ছে সভ্য করা। আমেরিকার নিয়ম কানুন গুলো এই দেশের লোকগুলোকে সভ্য করে তুলেছে। দ্য রুলস অফ আমেরিকা হ্যাজ বিন সিভিলাইজড দ্য পিপল অফ আমেরিকা, আমেরিকার যে সুন্দর সুন্দর নিয়ম এইগুলো আমেরিকানদেরকে সভ্য করে তুলেছে। যে কোনো ওয়ার্ড দিয়ে বাক্য করতে হবে, এবং যে কোনো বাংলা বাক্য যা আমাদের মুখে আসে এইগুলো যদি আপনি ইংলিশে অনুবাদ করতে পারেন, সেই দিন মনে রাখবেন আপনার ইংরেজি আপনি সঠিকভাবে শিখতে পেরেছেন সকাল থেকে রাত পর্যন্ত। হ্যাঁ, আমরা বলি না যে লোকটি প্রায় মরমর হয়েছে, আমি একটু পরেই সেই জায়গায় যাব, যে এই বিভিন্ন স্ট্রাকচার। লোকটি, পুলিশ আসতে না আসতে চোর দৌড়ে পালিয়ে গেল। হুম, তারপর বলছে আমরা ট্রেন স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতেই ট্রেনটি ছেড়ে দিল। নো সুনার হ্যাডের একটা ব্যবহার, হ্যাঁ স্কার্সলি হ্যাডের ব্যবহার। এই যে স্ট্রাকচার গুলো, শুধু টেন্স শিখলে কাজ হয় না, টেন্সটা তো প্রাথমিক পর্যায়ে লাগবে, কিন্তু টেন্সের বাইরে আমাদের আরো অনেক জিনিস প্রয়োজন হয়। তার ভিতরে যা দেখাচ্ছি এটাও অন্যতম। এখানে কি বলছে? এখানে বলেছে যে নাউন অথবা অ্যাডজেক্টিভের শেষে আইজেডি অথবা আইএসই যুক্ত করে ভার্ব গঠন করা হয়। এরপর আরেকটা রুল দেখবো, এটাও ইটস ভেরি ইম্পর্টেন্ট। নাউন অথবা অ্যাডজেক্টিভের প্রথমে বি অথবা এম যুক্ত করে ভার্ব গঠন করা। কি যুক্ত করব? বি অথবা এম। ইন, আগে দেখেছি আমরা ইন, আর এখানে এটা উচ্চারণ হবে এম। যেমন বলা হচ্ছে এখানে এম দিয়ে বলছি বডি, বডি মানে শরীর। আবার এমবডি মানে হচ্ছে সংগঠিত করা। এমবডি মানে কি বলছে? সংগঠিত করা। হ্যাঁ, পাওয়ার মানে ক্ষমতা, আর ক্ষমতা প্রদান করা এমপাওয়ার, এমপাওয়ার। কত সুন্দর ইংরেজি। ফ্রেন্ড মানে বন্ধু, আর বন্ধুত্ব করা বি ফ্রেন্ড। হ্যাঁ, উইল ইউ বি মাই ফ্রেন্ড, তুমি কি আমার বন্ধু হবে? ইয়েস আই ওয়ান্ট টু বি ইয়োর ফ্রেন্ড। তো ফ্রেন্ড মানে বন্ধু, আর বি ফ্রেন্ড মানে হচ্ছে বন্ধুত্ব করা। বি ফ্রেন্ড মানে কি হবে? বন্ধুত্ব করা। লিটিল মানে ছোট, বি লিটল মানে ছোট করা। লিটিল মানে ছোট,
বি লিটিল মানে হচ্ছে ছোট করা, বোল্ড মানে সাহসী, এমবোল্ডেন সাহসী করা, এখানে আবার আলাদা একটু হয়েছে, ব্যাটেল এমব্যাটেল যুদ্ধার্থে শ্রেণীবদ্ধ করা। যাই হোক এগুলো আমরা একটু পড়বো। সিং মানে গান গাওয়া, আবার সিঙ্ক মানে হচ্ছে ডুবে যাওয়া, রিং মানে ঘন্টা বাজানো, সিং মানে গান গাওয়া, সিঙ্ক মানে ডুবে যাওয়া, ড্রিঙ্ক মানে পান করা, বিগিন মানে শুরু করা, সুইম মানে সাঁতার কাটা, শ্রিঙ্ক মানে সংকুচিত করা, এটা আমরা জানতাম না, শ্রিঙ্ক, SHRINK। তো এখানে হচ্ছে এখানে মূলত তিনটা ইয়ে দিয়েছে, রিং র্যাং রাং, সিং স্যাং সাং, একই রকম শুনতে প্রায়, সিং স্যাং সাং, এইটা দেখেন SING, সিং, সিং, সিং মানে হচ্ছে গান গাওয়া, সিং, এখান থেকে এসেছে স্যাং, এখান থেকে এসেছে স্যাং, সিং স্যাং সাং, আর এটা হচ্ছে সিঙ্ক, SINK, সিঙ্ক, সিঙ্ক মানে হচ্ছে ডুবে যাওয়া, সিঙ্ক মানে কি হবে, ডুবে যাওয়া। আরেকটা রয়েছে স্যাঙ্ক, SANK, স্যাঙ্ক, সিঙ্ক স্যাঙ্ক ডুবে গিয়েছিল, টাইটানিক জাহাজটি 1912 সালে ডুবে গিয়েছিল, দ্য টাইটানিক স্যাঙ্ক অ্যান্ড দ্য ইয়ার অফ ইন দ্য ইয়ার অফ 1912, 1912 সালে ডুবে গিয়েছিল, এটা হবে তখন স্যাঙ্ক, স্যাঙ্ক। আরেকটা হচ্ছে সাঙ্ক, SUNK, শেষেরটা কি হবে, সাঙ্ক, SUNK। তো আমরা এইগুলো একটু কনফিউশন ওয়ার্ড, এগুলো ভালো করে একটু পড়বো। সুইম, সম, সাম, একটা হচ্ছে SWAM, আরেকটা হচ্ছে SWAM। যখন আপনি আমেরিকানদের সাথে কথা বলবেন এই উচ্চারণগুলো সঠিক না হলে ওরা কিন্তু বুঝতে পারবে না। যেমন আমি নদীতে সাঁতার কাটি, আই সুইম ইন দ্য রিভার, আই সুইম ইন দ্য রিভার, সুইম, সুইম। আর আমি নদীতে সাঁতার কেটেছিলাম, আমি গতকাল নদীতে সাঁতার কেটেছিলাম, আই সোয়াম ইন দ্য রিভার ইয়েস্টারডে, আই সোয়াম ইন দ্য রিভার ইয়েস্টারডে। আমেরিকান অ্যাকসেন্টটা কিন্তু তুলনামূলক সহজ ব্রিটিশ অ্যাকসেন্টের থেকে। তো একটু খেয়াল করলে, একটু সাজিয়ে গুছিয়ে বলতে পারলে ওরা বুঝতে পারবে। আর সমস্যাটা হয় হচ্ছে কন্ট্রাকশনের বেলায়, ওরা প্রচুর কন্ট্রাকশন ইউজ করে, তো এটা আস্তে আস্তে বোঝা যাবে। তো বলছে সোয়াম, সোয়াম, এখানে দেখেন বাংলাটা লিখে দেওয়া হয়েছে। আরেকটা রয়েছে SWUM, সোয়াম, এটা হচ্ছে স্যাম, আর এটা হবে সাম, এটা এ কার, আরেকটা কিন্তু ইউ, স্যাম সাম, SWUM আর SWAM। আচ্ছা, শ্রিঙ্ক, শ্রাঙ্ক, শ্রাঙ্ক, হ্যাঁ একই রকম এখানে রয়েছে। তো এখানে কতগুলো দিয়েছে এগুলো আমরা একটু পড়ে নিব। আরো কয়েকটা রুল এখানে দিয়েছে নিচের দিকে, বেশিরভাগ দিয়েছে হচ্ছে ভার্ব ফর্ম, কনজুগেশন অফ ভার্ব দিয়েছে, আর উপরের দিকে কয়েকটা রুল দেওয়া আছে কিভাবে নাউন অথবা অ্যাডজেক্টিভ থেকে আমরা ভার্বে রূপান্তর করতে পারি বা ভার্ব গঠন করতে পারি। আমরা এখান থেকে দুইটা ক্লাসে প্রথম দিন 1 থেকে 10, পরের দিন 10 থেকে 20 পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা একটু 21 থেকে পড়বো। তবে তার আগে এখানে কি কোনো রুল কি মনে আছে? আমরা কয়েকটা রুল দেখিয়েছিলাম, যেমন যেতে থাকো তুমি জিতবে, লেগে থাকো তুমি হাসবে, হ্যাঁ, তারপর বলছে আমি যদি পাখির মতো উড়তে পারতাম। কয়েকটা রুল কাইন্ডলি একটু যদি বলতেন, মনে আছে কোনো রুল? আমরা নতুন নতুন বাক্য তৈরি করার ক্ষেত্রে রুল দেখেছিলাম এখানে। হুম, হুম। যেমন I am yet to work, yet to do the work. থ্যাংক ইউ, আই ইয়েট টু ডু দা ওয়ার্ক, আমি এখনো কাজটি করিনি। হ্যাঁ, ইয়েটের একটা রুল মনে আছে, ধন্যবাদ। Mm, I hardly take coffee. ঠিক আমি আছে, খুবই ইয়েস ইয়েস, আই হার্ডলি টেক কফি, হ্যাঁ আমি কদাচিৎ চা খাই বা আমি খুবই কম চা খাই। হ্যাঁ, হার্ডলির একটা রুল, হ্যাঁ তারপর এইভাবে আমাদেরকে মনে রাখতে হবে। rain, likely to rain today. লাইকলি টু রেইন টুডে, হ্যাঁ সুন্দর একটা রুল, লাইকলি টু, হি মে লাইকলি টু কাম, হি লাইকলি টু কাম টুডে, সে আজ আসতে পারে। ইট, হাফিজ লাইকলি টু গেট A+, হাফিজ A+ পেতে পারে। আচ্ছা যাই হোক, এখানে আমরা লাইকলি টু, হার্ডলি, তারপর হচ্ছে আমরা আহ as soon as এর as soon as এর কয়েকটা রুল আমরা দেখেছিলাম। আমরা 21 থেকে একটু দেখবো। 21-এ রয়েছে আই হ্যাভ হার্ড দ্যাট, আমি এটা শুনেছি যে, হেয়ার থেকে এসেছে, হেয়ারের ভিতরি, হার্ড বা হেয়ার্ড, আমি এটা শুনেছি যে, এমনটি যদি থাকে তাহলে এতটুকু আগে প্রথমে বসিয়ে দিতে হবে, আই হ্যাভ হেয়ার্ড দ্যাট, আমি শুনেছি যে। আমি কি শুনেছি? আমি শুনেছি যে তুমি ইংরেজি শিখছো বা তুমি ইংরেজি শেখো। আমি শুনেছি সে খুব মেধাবী, আমি শুনেছি সে কোটিপতি, আমি শুনেছি সে ভালো গান গাইতে পারে। তাহলে এই যে আমি শুনেছি যে, এইটুকের জন্য হবে আই হ্যাভ হার্ড দ্যাট,
আই হ্যাভ হেয়ার মানে শোনা, এখান থেকে হেয়ার্ড, আই হ্যাভ হেয়ার্ড দ্যাট, আমি শুনেছি যে হি ইজ ভেরি ট্যালেন্টেড, সে খুব বুদ্ধিমান, সে খুব মেধাবী। আমি শুনেছি তুমি ভালো পড়াশোনা করো, আই হ্যাভ হেয়ার্ড দ্যাট ইউ স্টাডি ওয়েল, ইউ স্টাডি ওয়েল। আমি শুনেছি তুমি ইংরেজি শেখো, আই হ্যাভ হেয়ার্ড দ্যাট ইউ লার্ন ইংলিশ, আই হ্যাভ হেয়ার্ড দ্যাট ইউ লার্ন ইংলিশ উইথ সোহাগ স্যার। তাহলে এই বাক্যগুলো আমরা, ইয়েস, প্রথমটা আগে বসছে, তো আপনি শেষেরটা দিলেও হবে, তুমি ইংরেজি শিখো, ইউ লার্ন ইংলিশ, আই হ্যাভ হেয়ার্ড দ্যাট, এটা দিলেও হবে। আবার এটা দিলেও হবে, এটা দিতে হবে, আই হ্যাভ হেয়ার্ড দ্যাট ইউ হ্যাভ লার্ন ইংলিশ। অর্থাৎ এইখানে মনে রাখবেন, বাংলা অংশটা মানে শেষের অংশটা আগে দিলে বেশি ভালো হয়। আর প্রথম অংশটাও যেহেতু আপনি দিতে পারবেন, এখানে ওই ধরনের কোনো রিস্ট্রিকশন নাই যে প্রথমটা দিতে হবে, আই হ্যাভ হেয়ার্ড দ্যাট ইউ লার্ন ইংলিশ, অথবা ইউ লার্ন ইংলিশ আই হ্যাভ হেয়ার্ড দ্যাট। দুইটা বাক্য একইভাবে আপনি করতে পারবেন, তবে এখানে ভালো হয় শেষের অংশটা যদি আপনি আগে করেন, শেষের অংশটা। আমি এই রুলটা জাস্ট একটু 1 মিনিটে দেখাই, একটু দেখবেন এখানে, জাস্ট ওয়েট। জাস্ট ওয়েট, আচ্ছা 1 মিনিট একটু ওয়েট করবেন। আমি একটা সুন্দর জিনিস দেখাচ্ছি যে এই ক্ষেত্রে আমরা কিভাবে এই বাক্যগুলো করতে পারি। হ্যাঁ, এখানে আমরা দেখব, জাস্ট ওয়েট। দেখেন বাক্যগুলো তৈরি করা হচ্ছে, এখানে একটা আমি বড় বাক্য লিখেছি, বাংলা বাক্য ভেঙে ভেঙে ছোট ছোট করে সহজে কিভাবে আমরা ইংরেজি করব। বাক্যটা হচ্ছে, আমি প্রতি রাতে ঘুমানোর পূর্বে একটি ভালো কাজ করতে চাই। সে প্রতিদিন সবার আগে ক্লাসে আসার চেষ্টা করে। আমি প্রতিদিন নতুন কিছু শিখতে চেষ্টা করছি। তাহলে এই বাক্যগুলোকে আমরা কিভাবে করব? এই বাক্যগুলোকে আমরা করার একটা নতুন টেকনিক দেখব। টেকনিকটা কেমন বলা হচ্ছে, আমি প্রতি রাতে ঘুমানোর পূর্বে একটি ভালো কাজ করতে চাই। এখন অনেকে আমরা এই বড় বড় বাক্য দেখলে ঘাবড়ে যাই যে স্যার এটা কিভাবে করব, হাউ ইজ ইট পসিবল, এটা কিভাবে সম্ভব। এইটার একটা সুন্দর সহজ সূত্র রয়েছে। সূত্রটা কি জানেন? সূত্রটা হচ্ছে, প্রথমে আপনাকে সাবজেক্টটা নিতে হবে। তো সাবজেক্ট নিলাম আই, এই বাক্যে আমি প্রতি রাতে ঘুমানোর পূর্বে একটি ভালো কাজ করতে চাই, এই বাক্যে সাবজেক্ট কোনটি? আই, সাবজেক্ট হচ্ছে আই। ভালো করে লক্ষ্য করব আমরা। আর এখানে যে মেইন ভার্বটা থাকে সাবজেক্টের পরেই ভার্ব আসে, এটা কিন্তু আমরা আরো অনেক আগে শিখেছি যে ইংরেজি থেকে, সরি, বাংলা থেকে ইংরেজি করতে গেলে সাবজেক্টের পরেই ভার্ব দিতে হয়। যেমন আমি ভাত খাই, এখানে যা লেখা আছে আমি যদি সেই অনুসারে বলি, তাহলে আমি ভাত খাই, আই রাইস ইট। আই মানে আমি, রাইস মানে ভাত, ইট মানে খাই। আমি ভাত খাই, আই রাইস ইট। কিন্তু এই বাক্যটাকে ইংলিশে সাজাতে গেলে কেবল যেটা বললাম আই রাইস ইট, এটা তো ভুল। সঠিক কি হবে? আমি ভাত খাই, এটার সঠিক হবে আমি খাই ভাত। আমি স্কুলে যাই, আমি যাই স্কুলে। মনে রাখতে হবে সাবজেক্টের পরেই, সাবজেক্টের পরেই ভার্ব আসবে। এখানেও বড় বাক্য যাই হোক, আমি আগে সাবজেক্টের পরে ভার্ব দিব। আমি প্রতি রাতে ঘুমানোর পূর্বে একটি ভালো কাজ করতে চাই, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে আমি, আর মূল ভার্ব হচ্ছে চাই। মূল ভার্বটা কি হবে? চাই। তাহলে সে, হ্যাঁ, তাহলে আই ওয়ান্ট, এতটুকু ক্লিয়ার। আই ওয়ান্ট, আমি চাই, আমি চাই। এইবার দেখেন, এই সাবজেক্ট আর ভার্ব যখন বসানো হয়ে যাবে, তখন এই উল্টা দিক থেকে এগোতে এগোতে
এই প্রথম দিকে আসতে হবে, এই পিছন দিক থেকে করতে করতে সামনের দিকে আসতে হবে। সাবজেক্ট আর ভার্ব পেয়ে গেছে, আমার চিন্তা শেষ, আই ওয়ান্ট। এরপর কি, এই চাই, এইবার আমি বলেছি পিছন দিক থেকে আগাতে হবে। করতে, করতে ইংরেজি কি আমি বলেছিলাম ইনফিনিটিভের ব্যবহার। করতে, খাইতে, যাইতে, উঠতে, বসতে, শুইতে, এগুলো হচ্ছে টু যুক্ত ভার্ব। টু প্লে, টু ক্যাচ, টু ম্যাচ, টু ইট, টু রাইট, টু ডু। তাহলে এখানে করতে, ডু মানে করা, আর এই তয়কার রয়েছে, ইনফিনিটিভ আছে, এই জন্য হবে টু ডু। কি হবে? টু ডু। কি হবে? টু ডু। আমি চাই, আই ওয়ান্ট, আমি কি চাই? আমি করতে চাই, আই ওয়ান্ট টু ডু। এইটুকু ঝামেলা শেষ। হুম দেখেন আমি পিছন দিক থেকে এগোচ্ছি। এইবার কিভাবে সাজাবো? কাজ ভালো একটি, পূর্বে, ঘুমানোর, প্রতি রাতে। তো এভাবে তো বলা যায় না, এইভাবে বলতে হবে। এই যে কাজ ভালো একটি, এইটুক একটা পার্ট দেখা যায়, দেখতে পাচ্ছেন? হ্যাঁ। আচ্ছা, কাজ ভালো একটি, তো এইভাবে উল্টা না বলে বলতে হবে একটি ভালো কাজ। একটি ভালো কাজ, এর ইংলিশ কি হবে? এ গুড ওয়ার্ক। এ গুড ওয়ার্ক, দেখেন একটি ভালো কাজ, দেখা যায়, এর ইংলিশ কি হবে? এ গুড ওয়ার্ক। তাহলে আমি কতটুক পেয়ে গেছি? বলেছি প্রথমে সাবজেক্ট নিব, তারপর ভার্ব নিব। আই ওয়ান্ট, আই ওয়ান্ট আমি চাই। আমি কি চাই? আমি করতে চাই, আই ওয়ান্ট টু ডু। আমি কি করতে চাই? একটি ভালো কাজ, কাজ ভালো একটি, এটা না বলে একটি ভালো কাজ, এ গুড ওয়ার্ক। তাহলে এতটুকু ঝামেলা শেষ। আবার আসেন পার্ট পার্ট করে পিছন দিক থেকে এগোন। পূর্বে ঘুমানোর, পূর্বে ঘুমানোর অর্থাৎ ঘুমানোর পূর্বে, বিফোর স্লিপিং। কি হবে? বিফোর স্লিপিং। তাহলে ঘুমানোর পূর্বে আমি করতে চাই একটি ভালো কাজ ঘুমানোর পূর্বে, আই ওয়ান্ট টু ডু এ গুড ওয়ার্ক বিফোর স্লিপিং। কখন? রাতে, প্রতি, তো ভাবে না বলে প্রতি রাতে। কি বলবো? প্রতি রাতে। কি বলবো? এভরি নাইট। নাইট এভরি না বলে এভরি নাইট। এইবার এই পার্ট গুলো আপনি জোড়া লাগিয়ে দেন আঠা দিয়ে। আই ওয়ান্ট আমি চাই, করতে, টু ডু একটি ভালো কাজ, এ গুড ওয়ার্ক ঘুমানোর পূর্বে, বিফোর স্লিপিং প্রতি রাতে, এভরি নাইট। এইবার বড় করে একবারে বলে ফেলেন, আই ওয়ান্ট টু ডু আ গুড ওয়ার্ক বিফোর স্লিপিং এভরি নাইট। আই ওয়ান্ট টু ডু এ গুড ওয়ার্ক বিফোর স্লিপিং এভরি নাইট। লম্বা একটা বাক্য এইভাবে ভেঙে ভেঙে। এক্সিলেন্ট। তাহলে একটা থ্যাংক ইউ পেতে পারি? অবশ্যই। তাহলে এইভাবে পৃথিবীর সব বড় বড় বাক্য আপনি করতে পারবেন। কেমন লাগছে ক্লাসটা বলেন? এক্সিলেন্ট, থ্যাংক ইউ। আচ্ছা দেখেন এইভাবে আরো পাবেন ধৈর্য, আমি বলেছিলাম যে ধৈর্য নিয়ে থাকবেন, আমার সঙ্গে থাকবেন, সোহাগ স্যারের সঙ্গে থাকবেন, ল্যাঙ্গুয়েজটা খুব ভালোভাবে শিখতে পারবেন। আর একটা বিষয় দেখেন, অনেকে তাড়াহুড়া করে, শুধু বলে 10 দিন না পড়তেই বলে স্যার কথা বলা শিখান, কথা বলা শিখান। আরে আমরা 20 বছর 30 বছর ধরে ইংরেজি পড়ে শিখতে পারিনি, 2 দিনে 15 দিনে এটা কি সম্ভব? সম্ভব না। তবে এইভাবে যে যত কিছুই বলুক এটা সম্ভব না। এটা ইংরেজির একটা সিলেবাস মানে বিশাল। বিশাল, হ্যাঁ হ্যাঁ, আপনি এডুকেটেড পার্সন, আপনি যেহেতু বিসিএস ও ট্রাই করেছিলেন বুঝবেন, এটা জানেন, কিন্তু অনেকে বুঝতে চায় না, অনেকে এই জায়গাটা বুঝে না। হ্যাঁ, তারা ভাবে কি যে স্যার শুধু টাকা নেওয়ার জন্য বলতেছে। আসলে দেখেন এই যে একটা সেন্টেন্স কত সুন্দর করে অঙ্কের সূত্র ভেঙে ভেঙে বোঝানোর মতো আমি বুঝাই দিলাম, তাই না? আরো কয়েকটা দেখাচ্ছি, একটু ওয়েট করেন। তবে বিষয়টা হচ্ছে এইভাবে যেখানে শিখাবে অ্যানালাইসিস করে করে, সেখানে পড়বেন, কিছু শিখতে পারবেন। কিন্তু আমি ছোট ছোট রুল দেখালাম, আমি শুধু কিছু দেখালাম টেকনিক, এইভাবে শেখা যায় না। একেবারে শিকড় থেকে শিখতে গেলে এইভাবে শিখতে হয়। আসলে দেখেন এই সূত্র দিয়ে আপনি মিলাবেন, প্রত্যেকটা বড় বড় বাক্য মিলবেই মিলবে। এটা অঙ্ক করার মতো, অঙ্ক শেখার মতো। এই যে বলছে যে বাংলা বাক্যকে ভেঙে ভেঙে সহজে ইংরেজি করার কৌশল, আমি এই শীটটা এটা দিয়ে দিব, এটা দেখে দেখে প্র্যাকটিস করবেন, এটা পারবেন। তাহলে এই যে বাক্যটা কত সহজে করলাম, আপনি প্রথমে, আমি এইটুকু ঢেকে রাখলাম, আমি এদিকে তাকাবো না, আমি প্রথমেই যদি বাক্যটা দেখি, আমি প্রতি রাতে ঘুমানোর পূর্বে একটি ভালো কাজ করতে চাই। নূতন যারা আমরা, আমাদের গায়ে জ্বর এসে যাবে, বলে কি এত বড় বাক্য, হাউ ইজ ইট পসিবল, এটা কি সম্ভব? কিন্তু দেখেন ভেঙে ভেঙে যখন দেখাই দিলাম, তখন সবাই এটা পারবে, যে পারে না সেও পারবে। যে প্রথমে সাবজেক্ট নিতে হবে, তারপর শেষে যে ভার্বটা থাকে বা মেইন ভার্বটা সেটা নিতে হবে। অর্থাৎ এই প্রথম থেকে একটা, শেষের থেকে একটা। এরপর আমি এই পিছনের দিক থেকে আস্তে 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 করে সামনে এগোবো, আমার বাক্য মিলে যাবে। দেখেন আমার কথা মেলে কিনা, কথা সঠিক কিনা। আরো একটা প্রমাণ দেয়, বলছে
সে প্রতিদিন সবার আগে ক্লাসে আসার চেষ্টা করে। আসার বা আসতে একই কথা, এটাও কিন্তু ইনফিনিটিভ দিয়ে আমরা করব। তো এখানে কি বলছে, এখানে সাবজেক্ট কি, কর্তা কি, সে। সাবজেক্ট হচ্ছে সে, নিলাম তাহলে সে, হি মানে সে। আর এখানে ভার্ব কোনটি, চেষ্টা করে। তাহলে চেষ্টা করে বা চেষ্টা করা, আর হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন, তাই এখানে ট্রাই এর সঙ্গে ইএস হবে, ট্রাইস। ট্রাইস, হ্যাঁ। এখানেও একটা নতুন নিয়ম, ট্রাই বানান কিন্তু TRY। তো আমরা পড়েছিলাম কোন শব্দের শেষে যদি ওয়াই থাকে, আর ওয়াই কে যদি, এইটাকে যদি, হ্যাঁ, ওয়াই কে আই করে তার সঙ্গে ইএস যোগ করতে হয়। যাই হোক, এটা একটা প্রাথমিক নিয়ম। তো বলছে সে চেষ্টা করে, হি ট্রাইস। হি ট্রাইস, সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম, এতটুক ঝামেলা শেষ। এইবার কি চেষ্টা করে, আসতে চেষ্টা করে বা আসার চেষ্টা করে। কি চেষ্টা করে, আসতে বা আসার। এইটুক ইংলিশ হচ্ছে টু কাম। কি হবে, টু কাম। তাহলে সে চেষ্টা করে, হি ট্রাইস। কি চেষ্টা করে, আসতে চেষ্টা করে, টু কাম। টু কাম, এই যে আমি বলে দিয়েছিলাম প্রথমে যে শেষের দিকে করতে করতে আসবেন। তাহলে সে আসতে চেষ্টা করে কোথায়, ক্লাসে। এই দেখেন, তাহলে প্রথমে সাবজেক্ট দিয়েছি, তারপর চেষ্টা করে, তারপর আসতে, এইবার ক্লাসে। ক্লাসে ইংরেজি হচ্ছে টু দা ক্লাস। টু দা ক্লাস। টু মানে হচ্ছে কাছে, দিকে, প্রতি, এমনটি বুঝালে টু বসে। তাহলে সে চেষ্টা করে, হি ট্রাইস, আসতে, টু কাম, কোথায়, টু দা ক্লাস। কখন চেষ্টা করে, আগে সবার। আগে সবার, প্রতিদিন। তো এইটাকে সাজিয়ে বলবো প্রতিদিন সবার আগে। প্রতিদিন সবার আগে, বিফোর অল। বিফোর অল, সবার আগে, এভরিডে, প্রতিদিন। কি হলো, আগে সবার, প্রতিদিন, অর্থাৎ প্রতিদিন সবার আগে। বিফোর অল, সবার আগে, এভরিডেই, প্রতিদিন। অর্থাৎ বাক্যটা আমি ছোট ছোট পার্ট গুলো এখন জোড়া লাগিয়ে দিব। সে চেষ্টা করে, হি ট্রাইস, আসতে, টু কাম, ক্লাসে, টু দা ক্লাস, প্রতিদিন সবার আগে, বিফোর অল, এভরিডে। হি ট্রাইস টু কাম টু দা ক্লাস বিফোর অল, এভরিডে। তাহলে আমার কথা অনুসারে কাজ মিলে গেল। সাবজেক্ট আর ভার্ব নিব, আর যে অংশটুকু বাকি থাকবে, এই অংশটুকু আমি পিছন দিক থেকে সাজাতে সাজাতে সামনের দিকে আসব, মিলে যাবে। তাহলে এভাবে নিচে আরো অনেক বাক্য দিয়েছি। আমি প্রতিদিন নতুন কিছু শিখতে চেষ্টা করছি। আমি প্রতিদিন আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে পার্কে যাই। আমি ইংরেজি শেখার জন্য ভালো একটি বই কিনতে চাই। এই ধরনের আরো অনেক বাক্য, আমি শুধু এই শীটটা না, আরো একটা দিয়ে দিব এইখান থেকে আপনারা। এটা তো আমি জাস্ট ডেমো করে দেখালাম, এখানে প্র্যাকটিসের জন্য কয়েকটা বাক্য থাকবে। সেইগুলা আপনারা, বাংলা দেওয়া থাকবে, ইংরেজি দেওয়া থাকবে না, সেটা সেখান থেকে চেষ্টা করবেন, দেখবেন নিজেরা পারবেন। দেখেন, এই যে বলছে যে আমি ইংরেজি শেখার জন্য ভালো একটি ইংরেজি বই কিনতে চাই। তাহলে এখানে ওই সেই একই নিয়ম, সাবজেক্ট আর ভার্ব দেন। আমি চাই, আই ওয়ান্ট। কি চাই, কিনতে, এর ইংলিশ হচ্ছে টু বাই। এটা হচ্ছে ইনফিনিটিভ, অসমাপিকা। টু বাই, কিনতে। দেখেন, কিনতে বললে আরো কিছু শুনতে ইচ্ছা করে। আমি কি কিনতে চাই, আমি একটা ইংরেজি গ্রামার বই কিনতে চাই। ইনফিনিটিভের বাংলা হচ্ছে অসমাপিকা। অসমাপিকা অর্থাৎ যে কথাটা বললে আরো কিছু শুনতে ইচ্ছা করে, বাক্যটা সমাপ্ত হয় না। হুম, বাক্যটা সমাপ্ত হয় না, তাকে বলা হচ্ছে অসমাপিকা। তাকে বলা হচ্ছে অসমাপিকা। তাহলে এই বাক্যগুলো আমরা এইভাবেই করব। আমি চাই, আই ওয়ান্ট, কিনতে, টু বাই। কি কিনতে চাই, বই ইংরেজি ভালো একটি। তো এটা না বলে বলবো একটি ভালো ইংরেজি বই, একটি ভালো ইংরেজি বই, এ গুড ইংলিশ বুক। আই ওয়ান্ট টু বাই, আমি কিনতে চাই, এ গুড ইংলিশ বুক। করতে হবে আর কি, মানে অবজেক্ট বের করতে হবে। অবজেক্ট বের করতে হবে, ইয়েস। তাহলে এ গুড ইংলিশ বুক, হ্যাঁ, সাবজেক্ট ভার্বের পরে অবজেক্ট। আই ওয়ান্ট টু বাই এ গুড ইংলিশ বুক। কিসের জন্য কিনতে চাই, জন্য, শেখার, ইংরেজি, অর্থাৎ ইংরেজি শেখার জন্য। এই যে উল্টা দিক থেকে বললাম না, এইদিকে আসতে হবে। তো এখান থেকে আমরা সাজাবো এইভাবে, ইংরেজি শেখার জন্য, ফর লার্নিং ইংলিশ। ফর লার্নিং ইংলিশ কি হলো, আই ওয়ান্ট, আমি চাই, কিনতে, টু বাই, একটি ভালো ইংরেজি বই, এ গুড ইংলিশ বুক, ইংরেজি শেখার জন্য, ফর লার্নিং ইংলিশ কি হলো, আই ওয়ান্ট টু বাই এ গুড ইংলিশ বুক
ফর লার্নিং ইংলিশ। আমি ইংরেজি শেখার জন্য ভালো একটি ইংরেজি বই কিনতে চাই। তো যাই হোক, আমি হঠাৎ করে এটা কেন দেখালাম, আমরা যে বড় বড় বাক্য তৈরি করছিলাম সেই বাক্যগুলো এখান থেকে আমাদেরকে এইভাবে তৈরি করা শিখতে হবে। তবে বেশিরভাগ অ্যাসার্টিভ সেন্টেন্সে কিন্তু এটা মিলবে, এর ব্যতিক্রম রয়েছে, সেগুলো আমরা দেখব। তো রুল 22-তে আমরা এখন দেখব হাউ অফেন দিয়ে বাক্য তৈরি করব। হাউ অফেন, দেখেন আমি একটা কথা প্রায়ই বলি যে একটা খাবার যেমন আমরা প্রতিদিন খাই না। প্রতিদিন কি আপনি ডাল ভাত খান? প্রতিদিন কি আপনি মাংস ভাত খান? খান না। আমরা সবজি খাই, আমরা মিষ্টি খাই, আমরা টক জাতীয় খাবার খাই, আমরা জাঙ্ক ফুড খাই, হ্যাঁ, আমরা অনেক সময় আমাদের বিভিন্ন না খেয়েও থাকি, উপবাস থাকি। অর্থাৎ আমরা শরীরকে বিভিন্ন ভাবে সাজিয়ে দেখি, বিভিন্ন খাবার দিয়ে দেখি, তাই না? এখানে ইংরেজি শিখতে গেলে শুধু এই যে একটু আগে যে রুলটা দেখালাম কিভাবে বাক্য, বড় বড় বাক্য সহজে তৈরি করা যায়, তবে ওইটা শিখে তো আপনি সব পারবেন না। এই যে এখন একটা রুল দেখাচ্ছে হাউ অফেন দিয়ে বাক্য করতে হয়, টেন্স শিখে কিভাবে টেন্স দিয়ে বাক্য করতে হয়, মডাল শিখে কিভাবে মডাল দিয়ে বাক্য করতে হয়। অর্থাৎ বিভিন্ন স্ট্রাকচার আমাদেরকে শিখতে হবে। যাই হোক, বলছে হাউ অফেন দিয়ে বাক্য গঠন, তুমি কতবার করবে। হাউ অফেন উইল ইউ ডু, হাউ অফেন উইল ইউ ডু, তুমি কতদিন পর পর ব্যায়াম করো। হাউ অফেন, হাউ অফেন ডু, উইল ইউ না, হাউ অফেন ডু ইউ মিট ইউর প্যারেন্টস, তুমি কতদিন পর পর তোমার পিতামাতার সাথে দেখা করো। তুমি কতদিন পর পর তোমার পাসওয়ার্ড পরিবর্তন করো। হাউ অফেন ডু ইউ চেঞ্জ ইউর পাসওয়ার্ড, এখানে ডু কেন হলো? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে প্রশ্ন করতে গেলে সাবজেক্ট অনুসারে ডু বা ডাজ আসে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট অনুসারে ডু বা ডাজ আসে। তো এখানে অনেকগুলো রুল আমরা দেখছি, ইম্পর্টেন্ট রুলের ভিতরে একটা রয়েছে শুড হ্যাভ, থাকা উচিত। শুড হ্যাভ মানে হচ্ছে থাকা উচিত। আপনার শালীনতা থাকা উচিত, ইউ শুড হ্যাভ মডেস্টি। তোমার একটি গাড়ি থাকা উচিত, ইউ শুড হ্যাভ এ কার। শিক্ষকদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকা উচিত, উই শুড হ্যাভ রেসপেক্ট ফর আওয়ার টিচার্স। তারপর বলছে একটা রুল রয়েছে, দেয়ার ইজ নো ডিফিকাল্টি পরে আই লাইক দা ওয়ে, এটা না, ইম্পর্টেন্ট যেগুলো আমি একটু দেখাই। আচ্ছা, উড দিয়ে দেখেন, আমাদের ভদ্রভাবে কথা বলতে গেলে বা দৈনন্দিন জীবনে উডের ব্যবহারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ভিভিআই। বলছে আপনি কি একটু সরে বসবেন, আপনি কোনো একটা কনফারেন্সে, একটা অনুষ্ঠানে গিয়েছেন, তো আপনার পাশে একজন গায়ে গায়ে লেগে বসেছে, আপনি তাকে বলছেন আপনি কি একটু সরে বসবেন, উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড, হ্যাঁ দেখেন, উড ইউ মাইন্ড মুভিং অ্যাসাইড প্লিজ, অ্যাসাইড মানে একটু পাশে সরে বসা। বলছে উড ইউ প্লিজ মুভ অ্যাসাইড অর মুভিং অ্যাসাইড, এখানে ভার্বের পর আইএনজি দিলে বেশি ভালো হয়। আপনি কি আপনার নামটা বলবেন, বা উড ইউ প্লিজ লেন্ড মি সাম মানি, উড ইউ প্লিজ লেন্ড মি সাম মানি, আপনি কি দয়া করে আমাকে কিছু টাকা ধার দিবেন। উড ইউ প্লিজ টেল মি ইওর নেম, আপনি কি দয়া করে আপনার নামটা আমাকে বলবেন। উড ইউ প্লিজ টেল মি ইওর অ্যাড্রেস, আপনি কি দয়া করে আপনার ঠিকানাটা আমাকে বলবেন। তাহলে এখানে উড ইউ প্লিজ দিয়ে বাক্য করতে হবে, কি দিয়ে করতে হবে, উড ইউ প্লিজ। আচ্ছা, এরপর একটা হচ্ছে ডোন্ট বি আপসেট, এই রুলগুলো পড়ে নিতে হবে, এগুলো আমরা পড়লে বুঝতে পারবো। বলছে ডোন্ট বি আপসেট, মন খারাপ করো না। কেন মন খারাপ করো না? ডোন্ট বি আপসেট, ইউ উইল ম্যারি আ বিউটিফুল গার্ল, মন খারাপ করো না, তুমিও একটা সুন্দরী মেয়েকে বিয়ে করতে পারবে। হতাশ হয়েও না, তুমি একদিন খারাপ সময় কাটিয়ে উঠবে। ডোন্ট বি আপসেট ইউ উইল, ডোন্ট বি আপসেট ইউ উইল ওভারকাম ব্যাড সিচুয়েশন, হতাশ হয়েও না, তুমি একটা ভালো চাকরি পাবে। তাহলে কাউকে কখনো কোনো উপদেশ দেওয়ার সময় বা হতাশ হয়েও না, সেক্ষেত্রে আমরা এই রুলটা ব্যবহার করব, ডোন্ট বি আপসেট। কি ব্যবহার করব? ডোন্ট বি আপসেট। এরপর রয়েছে হাউ এলস, এর ব্যবহারের বাংলা অর্থ হচ্ছে আর কিভাবে। হাউ এলস, আর কিভাবে, আর কিভাবে আমি তোমায় ভালোবাসবো। হাউ এলস উইল আই লাভ ইউ, আর কিভাবে আমি তোমায় বলবো। হাউ এলস উইল আই টেল ইউ, আর কিভাবে আমি তোমায় বুঝবো। হাউ এলস উইল আই মেক ইউ আন্ডারস্ট্যান্ড, আর কিভাবে আমি তোমায় মিস করব। হাউ এলস উইল আই মিস ইউ, হাউ এলস উইল আই মিস ইউ, আর কিভাবে আমি তোমায় মিস করব। আচ্ছা, এরপর একটা রয়েছে দ্যাটস। আজকে যাই হোক আমরা এই 30 পর্যন্ত, এই পর্যন্ত আমাদের থাকবে 20 থেকে 30, এই 30টা মানে এই 10টা অর্থাৎ 30 পর্যন্ত সবগুলো একটু রিভিশন দিবেন, এইটা একটু রিভাইজ দিলে আমাদের করতে সুবিধা হবে। পরবর্তীতে আমি পরবর্তী ক্লাসটাতে এই প্রত্যেকটা একটু মৌখিক ভাবে এক একটা করে রুল আমি বলবো, সেই রুল থেকে 2টা করে এক্সাম্পল একটু বলবেন কাইন্ডলি। আচ্ছা দেখেন, আজকে যে আমি বাক্য তৈরি করার একটা পদ্ধতি দেখালাম, ওইটা ব্যবহার করে আমরা একটু এখানে এই বিষয়গুলো কভার করতে চাই। বলছে আমার নাম রাজু, আমার নাম রাজু, এটা ছোট ছোট বাক্য, এখানে সবসময় ওই নিয়মগুলো না দিলেও চলবে। আমার নাম রাজু, এটা কি হবে, মাই নেম ইজ রাজু। হ্যাঁ, বাংলা থেকে আমরা ইংলিশ করব।
আমি প্রতিদিন সকালে উঠে স্কুলে যাই। I get up. I go to school. আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। অথবা আমি প্রতিদিন সকালে উঠি, আই ওক আপ আর্লি ইন দ্য মর্নিং, আই ওক আপ আর্লি ইন দ্য মর্নিং অ্যান্ড গো টু স্কুল। বাংলা ঠিক যেভাবে, ইংরেজিটা একটু অন্যভাবে সাজাতে হয়। আমি ভাত খাই, আমি খাই ভাত। আমি প্রতিদিন সকালে উঠি এবং স্কুলে যাই। আমি প্রতিদিন সকালে উঠি, আই ওক আপ ভেরি আই ওক আপ আর্লি ইন দ্য মর্নিং অ্যান্ড গো টু স্কুল, এবং স্কুলে যাই। এবং কথাটা এখানে দেওয়া নাই, কিন্তু এখানে আমাকে দুইটা পার্ট করে ফেলতে হবে। স্কুলে গিয়ে আমি অনেক কিছু শিখি। স্কুলে গিয়ে বা স্কুলেতে, হ্যাঁ, গোয়িং টু দা স্কুল অথবা অ্যাট স্কুল, হ্যাঁ, গোয়িং টু দা স্কুল, স্কুলে গিয়ে আই লার্ন, আমি শিখি মেনি থিংস। এই যে দেখেন এইখানে আমি এইটুকুতে আমি একটু আগে যে সূত্র দেখালাম ওইটা এখানে একটু প্রয়োগ করি, দেখি মেলে কিনা। স্কুলে গিয়ে আমি অনেক কিছু শিখি, স্কুলে গিয়ে এটুকু বাদ দিলাম, আমি অনেক কিছু শিখি, তাহলে আই মানে আমি। তো বলেছি সাবজেক্টের পরে ভার্ব দিতে হয়, বলেছি সাবজেক্টের পরে ভার্ব, তাহলে আমি শিখি, আই লার্ন কিছু, অনেক, তার মানে কি অনেক কিছু, মেনি থিংস। তাহলে বাক্যটা কি হলো, আই লার্ন মেনি থিংস, আই লার্ন মেনি থিংস। আমি শিখি কিছু অনেক, অর্থাৎ আমি শিখি অনেক কিছু। অর্থাৎ প্রথমে সাবজেক্ট নিবেন, একেবারে শেষের ভার্ব নিবেন। প্রথমে সাবজেক্ট নিবেন, একেবারে শেষে গিয়ে ভার্ব নিবেন। আই লার্ন মেনি থিংস, আই লার্ন থিংস মেনি না, আই লার্ন মেনি থিংস। অর্থাৎ ইংরেজরা কি করেছে, আমরা বাংলায় যা লিখি ওরা একটু মাতব্বরি করে সেইগুলো করেছে, যে ওই আমাদেরটা না মানতে পারে ওরা ওই পিছন দিক থেকে বলেছে যে না তোমাদেরটা মানবো না, আমরা উল্টা দিক থেকে গানগুলা গাইবো। তাই ওদেরটাই আমাদের মেনে নিতে হলো। একটু আগেও যে বাক্যগুলো দেখিয়েছিলাম, সাবজেক্ট এবং ভার্ব নেওয়ার পরে পিছন দিক থেকে সামনের দিকে আসতে হয়। তাই বলছে অ্যাট স্কুল অথবা গোয়িং টু স্কুল আই লার্ন মেনি থিংস। আমাদের শিক্ষকরা সব সময় আমাদের সাহায্য করেন, আমাদের শিক্ষকরা সব সময় আমাদের সাহায্য করেন। তাহলে কি হবে, হ্যাঁ, আওয়ার টিচার্স অলওয়েজ হেল্প আস, অথবা আওয়ার টিচার্স হেল্প আস অলওয়েজ। এটা একটা অ্যাডভার্ব, এটা শেষে দিলেও হচ্ছে, প্রথমে দিলেও হচ্ছে। আচ্ছা, আমাদের শিক্ষকরা আমাদের সবসময় সাহায্য করেন আমাদের পড়াশোনার মান ভালো রাখতে। হ্যাঁ, তাহলে কি হবে, টু মেইনটেইন দ্য কোয়ালিটি অফ আওয়ার স্টাডিজ, টু মেইনটেইন দ্য কোয়ালিটি অফ আওয়ার স্টাডিজ। আমাদের পড়াশোনার মান ভালো রাখতে অনেক নিয়ম মেনে চলা হয়। এইটা আপনাকে প্যাসিভ মুডে করতে হবে, অনেক নিয়ম মেনে চলা হয়। এখানে নিয়ম সে নিজে নিজে কিছু করতে পারে না, নিয়ম একটা জড় বস্তু, তাই না, নিয়মগুলোকে কোনো মানুষের দ্বারা মেনে চলা হয়। তাই এখানে প্যাসিভে করতে হবে, মেনি রুলস, এইটা সাবজেক্ট, হ্যাঁ, Follow. ইয়েস, মেনি রুলস আর ফলোড, অনেক নিয়ম মেনে চলা হয়। কেন, টু মেইনটেইন দা কোয়ালিটিস অফ আওয়ার স্টাডিজ, কোয়ালিটি অফ আওয়ার স্টাডিজ, এইটা প্রথমে দিলেও হবে, শেষে দিলেও হবে। এই যে অনেক নিয়ম মেনে চলা হয় আমাদের পড়াশোনার মান ভালো রাখতে, অথবা আমাদের পড়াশোনার মান ভালো রাখতে অনেক নিয়ম মেনে চলা হয়। ভবিষ্যতে আমি একজন ডাক্তার হতে চাই, ভবিষ্যতে ইংরেজি হবে ইন ফিউচার, ইন ফিউচার আই ওয়ান্ট টু বিকাম আ ডক্টর, ইন ফিউচার আই ওয়ান্ট টু বিকাম এ ডক্টর। এইবার ইংলিশ দেখে দেখে পড়েন, মাই নেম ইজ রাজু, আই ওক আপ, Every morning and go to school. At school, I learn many things. Our teachers always help us. Many rules are followed to maintain the quality of our studies. স্টাডিজ, তারপর ইন দ্য ফিউচার To become a doctor. ডক্টর, ভবিষ্যতে আমি একজন শিক্ষক হতে চাই, কি হবে, ইন ফিউচার In future, I want to become a teacher. টিচার, অথবা আই ওয়ান্ট টু বিকাম এ টিচার ইন ফিউচার, এটা দিলেও হবে। আচ্ছা, যদি বলা হয় আমি একজন ডাক্তার হতে চেয়েছিলাম, তখন কি হবে, আই ওয়ান্টেড টু বিকাম এ ডক্টর। আমি একজন ইঞ্জিনিয়ার হতে চেয়েছিলাম, আই ওয়ান্টেড I wanted to become a engineer. অ্যান ইঞ্জিনিয়ার। হ্যাঁ, তাহলে এই বাক্যগুলোকে আমরা এইভাবে প্র্যাকটিস করব। আরো একটা প্যাসেজ আমরা দিয়েছি, আমরা প্রতিদিন সকালে স্কুলে যাই, আমরা প্রতিদিন সকালে স্কুলে যাই। তাহলে কি হবে, উই গো টু স্কুল
এভরি ডে মর্নিং অথবা এভরি মর্নিং, আমরা প্রতিদিন সকালে স্কুলে যাই। আচ্ছা, আমরা প্রথমে ইংলিশটা পড়ে আসি। উই গো টু স্কুল এভরি মর্নিং, অ্যালং উইথ স্টাডিং উই অলসো প্লে গেমস, টিচার্স গাইড আস ইন দ্য রাইট ডিরেকশন, রুলস আর অলওয়েজ ফলোড in our school. If rules are broken, punishments are given. It is hoped that everyone will work in good professions in the future. Through good deeds, society can be improved. Through good deeds, ভালো কাজের মধ্য দিয়া সোসাইটি ক্যান বি ইমপ্রুভড, সমাজের উন্নতি ঘটানো যেতে পারে বা উন্নতি করা যেতে পারে। বলছে ভালো কাজের মাধ্যমে সমাজকে উন্নত করা সম্ভব। ভালো কাজের মাধ্যমে সমাজকে উন্নত করা সম্ভব। উন্নত কারা করবে? কোন কর্তৃপক্ষ বা কোন কর্তার নাম নাই, এই জন্য এটা প্যাসিভে করতে হবে। কথা দুই ভাবে বলা যায়, আমি ভাত খাই আর ভাত খাওয়া হয় আমার দ্বারা, অথবা আমি ভাত খাই আর আমার দ্বারা ভাত খাওয়া হয়। বা যদি বলি ভাত খাওয়া হয়, কে খায়? কারো নাম উল্লেখ করা হয়নি। ঢাকা শহরে প্রতিদিন অনেক মাছ বিক্রি করা হয়। মাছ তো নিজে নিজে বিক্রি হয় না, হতে পারে কেউ না কেউ একজন করে। আর এই সাবজেক্ট যেখানে উজ্জ থাকে, সাবজেক্টের নাম উল্লেখ থাকে না, সেখানে আমরা অবজেক্টকে সাবজেক্ট ধরে এই বাক্যগুলো কমপ্লিট করব। খাবারটি খাওয়া হয়, দ্য ফুড ইজ ইটেন। কাজটি করা হয়, ডান দ্য ওয়ার্ক ইজ ডান। পদ্মা সেতুটি তৈরি করা হয়, দ্য পদ্মা ব্রিজ মেড ইজ মেড। এখানে আমি যদি বলি কোন কারোর নাম বলি যে চায়না কোম্পানি বা চায়নারা পদ্মা সেতু তৈরি করেছিল বা তৈরি করেছে বা তৈরি করে, তখন কিন্তু আর এটা প্যাসিভে হবে না। হ্যাঁ, চায়না মেজর ব্রিজ কোম্পানি, এটা হচ্ছে এই সংগঠনের প্রকৃত নাম। চায়না মেজর ব্রিজ কোম্পানি বিল্ডস দ্য পদ্মা ব্রিজ, অর ইজ মেকিং দ্য পদ্মা ব্রিজ, ইজ বিল্ডিং দ্য পদ্মা ব্রিজ, তারা তৈরি করছে বা করিতেছে। তাহলে এখানে ডিরেক্ট একটা কর্তা চলে এসেছে, চায়না মেজর ব্রিজ কোম্পানি। কিন্তু যদি বলা হয় পদ্মা সেতু তৈরি করা হয়, খাবারটি খাওয়া হয়, ঢাকা শহরে মাছ বিক্রি করা হয়, গরিবদেরকে সাহায্য করা হয়, দেখেছেন? তাহলে এই বাক্যগুলো কিন্তু প্যাসিভ মুডে করতে হবে। এই জন্য কথা বলতে গেলে অ্যাক্টিভ প্যাসিভ খুবই প্রয়োজন। আর বেশিরভাগ কথা আপনি যখন নিউজ পেপার পড়বেন, ইংলিশ নিউজ পেপার, বা যখন টিভিতে সংবাদপত্র পড়া হয়, তখন দেখবেন প্রচুর পরিমাণে এই প্যাসিভ ভয়েসের ব্যবহার। এজন্য আমাদের প্রতিদিন আইটেমে টেন্স যেমন প্রতিদিন অল্প অল্প থাকে, এই প্যাসিভটা একটু রাখতে হবে, অ্যাক্টিভ প্যাসিভ। এগুলো না জানলে আমরা পারবো না। তাই বলছে ভালো কাজের মাধ্যমে সমাজকে উন্নত করা সম্ভব। আচ্ছা, এরপর কি বলছে দেখেন, আমরা একটা একটা করে করি। আমরা প্রতিদিন সকালে স্কুলে যাই, উই গো টু স্কুল এভরি মর্নিং। উই গো টু স্কুল এভরি মর্নিং, আমরা প্রতিদিন সকালে কি করি? স্কুলে যাই। আচ্ছা, তারপর কি করি? স্কুলে পড়াশোনা করার পাশাপাশি আমরা খেলাধুলা করি। কি হবে? অ্যালং উইথ স্টাডিং, অর্থাৎ পড়াশোনা ছাড়া বা পড়াশোনার পাশাপাশি আমরা খেলাধুলা করি। তাহলে কি হবে? উই প্লে অথবা উই প্লে গেমস। হ্যাঁ, এখানে কি করেছে? উই প্লে গেমস। হ্যাঁ, আমরা খেলাধুলা করি। আচ্ছা, তারপর বলছে শিক্ষকরা আমাদের সঠিক পথে চালিত করেন। এই বাক্যে কিন্তু ডিরেক্ট একটা সাবজেক্ট রয়েছে, শিক্ষকরা। কি বলছে? শিক্ষকরা। হ্যাঁ, তাহলে দ্য টিচার্স হেল্প আস টু, বা দ্য টিচার্স গাইড আস ইন দ্য রাইট ডিরেকশন। টিচাররা, শিক্ষকরা আমাদের সঠিক পথে চালিত করেন। আমাদের স্কুলে সব সময় নিয়ম মেনে চলা হয়। এই যে দেখেন, এখানে নিয়ম কিন্তু সাবজেক্ট না, নিয়ম কিন্তু অবজেক্ট, কিন্তু এই নিয়মটাকে আমাকে সাবজেক্ট বানিয়ে তারপরে বাক্যটা করতে হবে। আমাদের স্কুলে সব সময় নিয়ম মেনে চলা হয়, তাহলে রুলস আর অলওয়েজ ফলোড, নিয়ম মেনে চলা হয়। কখন? আমাদের স্কুলে সব সময়। রুলস আর অলওয়েজ ফলোড ইন আওয়ার স্কুল। রুলস আর অলওয়েজ ফলোড ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলে সব সময় নিয়ম মেনে চলা হয়। আমাদের স্কুলে সব সময় নিয়ম মেনে চলা হয়। নিয়ম ভঙ্গ করলে শাস্তি দেওয়া হয়। দেখেন কাদেরকে শাস্তি দেওয়া হয়, কারা দেয় উল্লেখ করা নেই। তাহলে ইফ রুলস আর ব্রোকেন, যদি নিয়ম ভঙ্গ করা হয়, দেখেন নিয়ম ভঙ্গ করলে
এইটা কিন্তু ডিরেক্ট এখানে ওইভাবে লেখা যাবে না। এখানে কি লিখতে হবে? এখানে লিখতে হবে, এখানে লিখতে হবে কোনটা? এখানে লিখতে হবে এইটা, যে নিয়ম ভঙ্গ করলে, অর্থাৎ যদি নিয়ম ভাঙা হয়, ইফ রুলস আর ব্রোকেন পানিশমেন্টস ইজ গিভেন। বলছে ইফ রুলস আর ব্রোকেন পানিশমেন্টস আর গিভেন। পানিশমেন্টস আর গিভেন, পানিশমেন্ট যেহেতু প্লুরাল, পানিশমেন্টস আর গিভেন, যদি নিয়ম ভঙ্গ করা হয় শাস্তি দেওয়া হয়। তারপর বলছে ভবিষ্যতে সবাই ভালো পেশায় কাজ করবে বলে আশা করা হয়। ইন ফিউচার, অথবা ইন ফিউচার শেষে দিলেও হবে। সবাই ভালো পেশায় কাজ করবে, এভরিওয়ান উইল ডু ইন এ, বা এভরিওয়ান উইল ওয়ার্ক ইন এ গুড প্রফেশন। এভরিওয়ান উইল ওয়ার্ক, সবাই ভালো পেশায় কাজ করবে। এভরিওয়ান উইল ওয়ার্ক, সবাই কাজ করবে। ইন এ গুড প্রফেশন, ভালো পেশায়। কখন? ভবিষ্যতে, ইন ফিউচার। অ্যাডভার্বের ব্যবহারটা শেষে দিলেও হচ্ছে, প্রথমে দিলেও হচ্ছে। ভালো কাজের মাধ্যমে সমাজকে, দেখেন এই যে আজকের ক্লাসটা নিচ্ছি না, অনেক ইম্পর্ট্যান্ট। এইভাবে এইখানে নিচে আরো অনেক, এটা একটু বলি। ভালো কাজের মাধ্যমে সমাজকে উন্নত করা সম্ভব, তাহলে দ্য সোসাইটি ক্যান বি ইমপ্রুভড থ্রু গুড ডিডস। এখন এই নিচে আরো অনেক প্যাসেজ দেওয়া আছে। এই যে আমাদের গ্রামে ছোট্ট একটি স্কুল আছে, দেয়ার ইজ এ লিটল স্কুল ইন আওয়ার ভিলেজ। স্কুলটি গ্রামের এক কোণে অবস্থিত। দ্য স্কুল ইজ সিচুয়েটেড ইন দ্য ওয়ান কর্নার অফ আওয়ার ভিলেজ। এইভাবে আপনারা অ্যানালাইসিস করে এই কয়েকটা প্যাসেজ, একটা দুইটা প্যাসেজ একটু করবেন। লেখার সময় না পেলে মৌখিক ভাবে করবেন, করে আমাকে পাঠাতে না পারলেও আপনি ভয়েস রেকর্ড করবেন, নিজে নিজে শুনবেন, দেখবেন এখান থেকে অনেক কাজে দিবে। আমি তো বলেছি সকাল থেকে, আপনি এই যে বলছিলেন আপনাদের মেইন কাজ হচ্ছে ভবিষ্যতে যখন ফার্মিং এর জন্য বা কোনো ভিলেজ সাইডে আপনি ভিজিটে গেলেন, টিচার কৃষি ফার্মারদের সাথে কথা বলতে হবে, তখন এই বাক্যগুলোই প্রয়োজন হবে। অর্থাৎ আমরা দৈনন্দিন জীবনে যা কিছু বলি, এইগুলাই যখন আমরা ইংলিশে বলা শিখে যাব, আমাদের আর কিচ্ছু লাগবে না, আমাদের ভাষাটা ব্যাস শেখা হয়ে গেল। তো তাদেরকে, তাদের সাথে কথা বলতে গেলে একরকম বাক্য তো বলা লাগে না, বিভিন্ন রকম বাক্য বলার প্রয়োজন পড়বে। তাই বিভিন্ন রকম বাক্য দিয়ে দিয়ে এখানে এক একটা প্যাসেজ সাজানো হয়েছে। এইগুলো আমরা নেক্সট ক্লাসে একটু করব। আর আজকের মেইন যে বিষয়টা দেখলাম, এখানে আমি আরো কয়েকটা এক্সারসাইজ শিট দিয়ে দিচ্ছি। আপনারা এগুলো দেখে দেখে এই বড় বড় বাক্য কিভাবে আমরা ভেঙে ভেঙে সহজে মানে ট্রান্সলেট করতে পারি, এটা একটু কাইন্ডলি দেখবেন। এখান থেকে আমরা আগামী ক্লাসে আবার আমাদের পড়াটা শুরু করব। তো এখন আমাকে একটু বাইরে যেতে হচ্ছে, আগামী ক্লাসটা আবার হচ্ছে, আজকে কি বার? আজকে হচ্ছে সম্ভব